তো আমরা এবার যে এতক্ষণ ধরে অর্গানিক কেমিস্ট্রি যে ফার্স্ট পার্ট আমরা করলাম যে কীভাবে আমরা আরএস নোমেনক্লেচার করবো, আগের ভিডিওটা আগের পার্টে তোমরা দেখতে পারো, অবশ্যই ভিডিও অ্যাভেলেবল আছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই আরএস নোমেনক্লেচার সংক্রান্ত কী ধরনের প্রবলেম আসতে পারে। তো সবার প্রথমে কয়েকটা জিনিস বলে নিই যে ভিডিও ক্যামেরা কোয়ালিটি যদি সামান্য ডিক্রিজ করে তার জন্য সরি, কারণ একটু প্রবলেম চলছে। আর এই মুহূর্তে গরমে ওয়েদারের জন্য হিটিং ইস্যু রয়েছে, কারণে ক্যামেরা হয়তো একটু পারফরমেন্স ডিলে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আশেপাশে আওয়াজ, এই মুহূর্তে গরমের জন্য ফ্যান চলছে, তো আওয়াজ নিয়ে সমস্যা হতে পারে। সো এই দুটো প্রবলেম যদি ম্যানেজ করতে পারো আওয়াজ একটু জোরে হবে। তো সবার প্রথমে আমাদের কী ধরনের প্রবলেম আসতে পারে দেখো, যে এই ধরনের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনের ক্ষেত্রে মেন যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড প্রবলেম আসবে না। ল্যাকটিক অ্যাসিড একটা রোজকার দিনে আমাদের খাওয়া দাওয়ার আইটেম হিসেবে প্রায় অনেকে দই খেয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা একটা পরিচিত একটা পদার্থ বা পরিচিত একটা খাবার। তো তারই মধ্যে যে কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেই কেমিক্যাল স্ট্রাকচারটা আমরা তুলে ধরলাম। তো এটা কিন্তু একটা উদাহরণ। তো এই ধরনের প্রবলেম আমাদের আসতে পারে, কিন্তু এখানে মূল ফ্যাক্টর হিসেবে একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কাইরাল কার্বন। ঠিক আছে, কাইরাল কার্বন কিন্তু আরএস নোমেনক্লেচারের একটা কমন ফ্যাক্টর বলতে পারো। তো নেক্সট যেটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত প্রবলেম কি আসতে পারে। সবার প্রথম প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা কাইরাল কার্বন রয়েছে, কাইরাল কার্বনের চারিদিকে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই মুহূর্তে নোট একদম প্রপারলি বানানো রয়েছে, সেই কারণে আমাদের উত্তর চোখে পড়ে গেছে অলরেডি, কিন্তু আমরা এটাকে ডিটেলে জানতে কিভাবে এই উত্তরটা আসছে। আর এক্ষেত্রে যদি ভুল হয় সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই, কারণ এই জিনিসগুলো সলভ করতে গিয়ে ভুল সবারই হয়েছে। ইভেন যে টিচার আমাদের পড়াচ্ছেন সেই টিচার প্রথম কয়েকবার ভুল করেছিলেন এবং তিনি নিজেও বলেছিলেন যে এটা প্রচণ্ড কনফিউজিং ব্যাপার, তাই ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে তারপর চিন্তা করে নিজে কিন্তু উত্তর করতে হবে। আর এক্ষেত্রে একটা সুবিধা যে নিজের মতো বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করা যেতেই পারে। যে কোনো আইটেম, যে কোনো এলিমেন্ট আমরা কাইরাল কার্বনের চারিদিকে লাগাতেই পারি। ঠিক আছে, যে কার্যকারী গ্রুপই লাগাতে হবে এমন কোনো মানে নেই। এবং এর ফলে আরেকটা সুবিধা হয়ে যাবে যে আরএস নোমেনক্লেচার যেমন করে ফেলবো, তেমনই আমাদের নর্মাল নোমেনক্লেচার যেটা আইইউপিএসি নোমেনক্লেচার আমরা করে থাকি সাধারণত, সেটা কিন্তু প্র্যাকটিস হয়ে যেতে পারে যদি আমরা পরিচিত কোনো আর কি এলিমেন্ট দিয়ে করতে থাকি। সেক্ষেত্রে আমাদের নোমেনক্লেচারও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তো সবার প্রথমে অলরেডি অনেকটা বক হয়ে গেল। তো দেখা যাক, আগের যে প্রবলেমটা ছিল আমরা দেখলাম যে একটা কাইরাল কার্বন ছিল, সেই কাইরাল কার্বনের চারিদিকে কী রয়েছে না NH2Br ফ্লোরিন, আর এদিকে রয়েছে OH। তো এখানে আমাদের সবার প্রথমে যে কাজটা ছিল, যেটা আমাদের আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে সব থেকে প্রথম প্রয়োজনীয় কাজ, সেটা কী ছিল না কাইরাল কার্বন তো একটাই রয়েছে, সেই কাইরাল কার্বনের সঙ্গে ডাইরেক্ট যে মৌলগুলো কন্ট্যাক্টে রয়েছে সেই মৌলগুলোর যে পারমাণবিক ক্রমাঙ্ক, সেই পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী তাদেরকে র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং করার ক্ষেত্রে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কী আইটেম ডাইরেক্ট, কী এলিমেন্ট ডাইরেক্ট কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এক হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে Br ফ্লোরিন, আর OH-এর O। তো এখানে সব থেকে বেশি কার পারমাণবিক ক্রমাঙ্ক আমরা সাধারণভাবে জানি যে Br35। তো এখানে আমরা একে 1 নম্বর র্যাঙ্কিং দিতেই পারি। তারপরে আমাদের কি আসছে, তারপরে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী আমাদের পর্যায় সারণীকে আরেকবার মনে করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাতে আসবে যে ফ্লোরিন হচ্ছে এই যে বাকি তিনটে ডাইরেক্ট যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টের মধ্যে সবথেকে বেশি পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট। তো একে আমরা 2 নম্বরে রাখলাম। তারপরে আসছে অক্সিজেন, তার আগে নাইট্রোজেন। তো আমরা অক্সিজেনকে 3 নম্বর আর নাইট্রোজেনকে 4 নম্বর। তো এক্ষেত্রে অনেকে মানে মনে আসতে পারে প্রশ্নটা যে এক্ষেত্রে তো অক্সিজেনের সঙ্গে H যুক্ত রয়েছে, N-এর সঙ্গে H2 যুক্ত রয়েছে, এই যে পরের এলিমেন্টগুলো না, এই পরের এলিমেন্টগুলো আমাদের কখন কাউন্ট করতে হবে, যখন দেখবো যে দুদিকে দুদিকে হোক বা চারিদিকেই ধরুন একই ধরনের এলিমেন্ট রয়েছে বা একই ধরনের মৌল রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড আইটেম যেগুলো সেগুলোকে কিন্তু হিসাবে রাখতে হবে। অর্থাৎ আমরা যেমন আগেরটাতে দেখলাম, আগে একটা প্রবলেমে দেখলাম যে দুদিকে কার্বন রয়েছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমি বলছি যে দুই কার্যকারী গ্রুপের ক্ষেত্রে একদিকে ছিল CH3 আর একদিকে ছিল COOH। তো COOH এবং CH3 এই দুটোর মধ্যে আমরা কার্বন পেয়েছিলাম, কিন্তু কার্বন পড়ার পরও যেহেতু দুটো কার্বন একই হয়েছে, তাই সেই জন্য আমরা অক্সিজেন আর হাইড্রোজেনগুলোকে হিসাবে নিয়েছিলাম। তো যখন একই ধরনের মৌল বারবার আসবে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় আইটেমগুলোকে কাউন্টিংয়ে রাখতে হবে। তাহলে এবার স্বাভাবিকভাবে আমরা আমাদের নিয়ম কী ছিল যে হরাইজন্টালি বা ভার্টিক্যালি যেটা সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক রয়েছে সেই লোয়েস্ট র্যাঙ্কের পজিশানকে কিন্তু আমাদের ফিক্সড রাখতে হবে। তো আমরা দেখে নিই কে আছে এখানে সব থেকে লোয়েস্ট 4 অর্থাৎ N। তো আমাদের এবার মনে করতে হবে যে আমাদের দুটো রুল কী শিখেছিলাম। এক, যখন যে সব থেকে কম র্যাঙ্কিং সে হয় ভার্টিক্যাল পজিশন থাকতে পারে, নাহলে হরাইজন্টাল পজিশন থাকতে পারে। ভার্টিক্যাল পজিশনে থাকলে কি হবে না, যদি ক্লকওয়াইজ ঘুরে তখন সেটা R, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে S। র্যাঙ্কিংয়ের কথা বলছি, র্যাঙ্কিং যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন S, আর ক্লকওয়াইজ ঘুরলে R। আর হরাইজন্টাল অ্যাক্সিসের ক্ষেত্রে কী হবে, ঠিক সম্পূর্ণ উল্টোটা। অর্থাৎ যদি হরাইজন্টাল অ্যাক্সিসে অর্থাৎ NH2টা যদি এইখানে থাকতো, হরাইজন্টাল অ্যাক্সিসে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হতো না, যদি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে S ধরতে হতো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে R ধরতে হতো। তো এই নিয়মটা আমরা পড়েছি। তাহলে আমরা এখানে আবার দেখিনি, একটা জাস্ট সার্কেল আঁকবো, আমাদের নর্মালভাবে ঘড়ি চিন্তা করতে পারি। তো এখানে সবার প্রথমে
আমরা যেটা রয়েছে ফিক্সড সেটাকে 4, এটাকে আমরা নোমেনক্লেচারে নাও রাখতে পারি, আমরা জাস্ট এটাকে ইমাজিন করবো যে এখানে একটা এলিমেন্ট আছে। তারপরে রয়েছে Br1 এখানে, তারপরে হচ্ছে গিয়ে ফ্লুরিন 2, 3। খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে। এবার আমাদের চিন্তা করতে হবে যেটা ভার্টিক্যাল না হরাইজন্টাল। তো আমরা আবার দেখতেই পাচ্ছি এটা ভার্টিক্যাল, তাহলে এক্ষেত্রে আমাদের কি রুল অ্যাপ্লাই হবে? একদম ফার্স্ট রুল, যেখানে ক্লকওয়াইজ করলে আমাদের নর্মাল নোমেনক্লেচার দাঁড়াচ্ছে আর। তো এই প্রবলেমটা প্রথমে আমি ভেবেছি, মানে যখন শিখেছিলাম তখন তো আমি বুঝতে পারিনি যে র্যাঙ্কিংটা কী বেসিসে করবো, কারণ আমরা খালি স্ট্রাকচারটাকে নিয়ে চিন্তা করছিলাম যে আমরা এই আগে যে 8টা স্ট্রাকচার রেখেছিলাম, যে ল্যাকটিক অ্যাসিড নিয়ে আমরা পরীক্ষা করেছিলাম, সেই ল্যাকটিক অ্যাসিডে 8টা স্ট্রাকচার রেখেছিলাম, তো সেই স্ট্রাকচারগুলো নিয়ে অনেকে চিন্তা করছিলাম। তো ওই জিনিসটা না করতে, মানে না করা সব থেকে বেস্ট, কারণ ওটাই নিয়মের বাইরে। তো আমাদের চিন্তা কী করতে হবে না, এলিমেন্টে পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী র্যাঙ্কিং করলাম, সেই র্যাঙ্কিংগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আরেকটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো নোটে রয়েছে সেই কোশ্চেনগুলোকে আমি সমস্ত কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এবার ধীরে ধীরে প্রবলেম আসবে, প্রবলেম ক্রিয়েট করা হবে, বিভিন্ন ধরনের আর কি প্রবলেম আসতে চলেছে। তো কোশ্চেন নাম্বার 2, COOH, NO2, Cl আর Br। তো স্বাভাবিকভাবে আমাদের আবার চোখে পড়ছে যে সব থেকে বেশি পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট এখানে কি একটাই আছে, Br35। তারপরে কি আছে? তারপরে হচ্ছে কি আমরা যদি পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী বা পর্যায় সারণী মনে থাকে, যদি মুখস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ক্লোরিনটা এই বাকি তিনটের মধ্যে সব থেকে বেশি পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট, 2। তারপরে নাইট্রোজেন, তার আগে কার্বন, তো একে 3 নম্বর দিলাম আর একে 4। তো এক্ষেত্রে আমাকে আর এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, কিন্তু আবার কি সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক কোথায় রয়ে গেল? ভার্টিক্যাল পজিশনে রয়ে গেল। তাহলে এবার আমাদের দেখতে হবে যে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। স্বাভাবিকভাবেই 4 নম্বরটা ওপরে আছে, এরপর 1, Cl2, NO2 3। এইবার আমরা একটা কী জিনিস লক্ষ্য করলাম, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সরি তোমাদের ক্যামেরার ফ্রেমের বাইরে। তো এই যে আমরা এবার দেখতে পাচ্ছি যে এখানে কী হচ্ছে না, NO2টা রাইট সাইডে আছে, NO2টা 3, এটা 2, এটা 1। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? খুব স্বাভাবিকভাবে আমরা জানি যেটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবং রয়েছে যে 4 নম্বর 4 র্যাঙ্কিংয়ে যে মৌলটা রয়েছে সেটা কি না ভার্টিক্যালে আছে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। ফার্স্ট রুল অনুযায়ী আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো এলিমেন্ট থাকে আর যদি 4 নম্বর র্যাঙ্কিং বা লাস্ট র্যাঙ্ক যে মৌলটা সেটা একদম ভার্টিক্যালে থাকে, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে S। ঠিক এভাবেই আরেকটা নতুন প্রবলেম আসছে, সেটা হচ্ছে COOH, CHO, C ট্রিপল বন্ড CH আর হচ্ছে কি H। তাহলে এখানে একটা জিনিস চোখ বন্ধ করে আমরা সবাই বলতে পারবো যে এখানে 4 নম্বর র্যাঙ্কিংয়ে কে থাকতে পারে। 4 নম্বর র্যাঙ্কিংয়ে অবশ্যই হাইড্রোজেন থাকবে, কারণ সব থেকে কম পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট। এবার আমরা চিন্তা করব এই যে প্রবলেমটা, যেটা তখন আমরা ভাবছিলাম যে কীভাবে আমরা প্রবলেমটাকে ফেস করতে পারি এবং তার সলিউশন কীভাবে বের করবো। দেখো 3 দিকে 3টে কার্বন রয়েছে, 3 দিকে 3টে কার্বন রয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে নোমেনক্লেচার কীভাবে করব না, এদের আমাদের এবার স্ট্রাকচারগুলোকে আঁকতে হবে। এই কার্বনের সঙ্গে ডাইরেক্ট এই যে কার্বনটা কাইরাল কার্বনের সঙ্গে এই কার্বনটা ডাইরেক্ট লেগে রয়েছে, তো আমরা সবার প্রথমে এর স্ট্রাকচারটা ডিফাইন করি যে না এর সঙ্গে কীভাবে লেগে থাকতে পারে। তো COOH আমাদের অর্গ্যানিক অ্যাসিডের স্ট্রাকচার কীরকম? C, একটা ডবল বন্ড O থাকে আর একটা OH থাকে, তাই তো? এবার দেখো ডবল বন্ড, এবার আমরা না সবগুলোকে সিঙ্গেলে ভেঙে নেব, মানে যতগুলো সিঙ্গেল বন্ড তৈরি করা যাবে ততগুলো সিঙ্গেল বন্ড আমরা এখানে তৈরি করে নেবো। এই স্ট্রাকচারটা যদি আমরা আরও ডিফাইন করি, দেখো এই কার্বনের সঙ্গে ডাইরেক্ট কিন্তু অক্সিজেন লেগে রয়েছে হাইড্রোজেন জন্য, তাই এটাকে আমরা এলিমিনেট করে দিচ্ছি। মানে আমাদের একটা ইমাজিনেশন, ঠিক আছে, ইমাজিনেশন আমাদের এটাকে বিল্ড করতে হচ্ছে। ও দেখো এখানে ডবল বন্ড আছে, তাহলে আমরা এখানে 3টে অক্সিজেন কার্বনের চারিদিকে পাচ্ছি হিসেব মতো, ইমাজিনেশন, ঠিক আছে। বাস্তবে এগুলো কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনই যদি আমরা CHOকে দেখি, CHOকে যদি আমরা ডিফাইন করার চেষ্টা করি, C ডাবল বন্ড O আর এদিকে হচ্ছে কি H, তাহলে একে যদি আমরা ডিফাইন করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে, C ওপরে H, একটা O আর একটা O। তেমনই এখানে ট্রিপল বন্ড CHকে যদি আমরা চিন্তা করি, দেখো কার্বনের সঙ্গে কিন্তু C লেগে রয়েছে, নট H, তাহলে এই Hকে আমরা এলিমিনেট করে দেবো। তাহলে 3টে বন্ড রয়েছে, ট্রিপল বন্ড রয়েছে, তাহলে কার্বনের চারিদিকে কে কে রয়েছে,
একটা কার্বনের চারিদিকে যদি আমরা প্রথমে নর্মাল স্ট্রাকচারটা এঁকে নিই, তারপর আমরা আবার একে ডিফাইন করব কীভাবে, না সি 3 দিকে 3টে কার্বন। তাহলে 3 দিকে 3টে কার্বন, তাই তো? তাহলে এবার আমাদের হিসাব করতে হবে কি, না পারমাণবিক ক্রমাঙ্কের যোগফলটা কীরকম হচ্ছে, কতটা হচ্ছে, কার বেশি হচ্ছে। তো দেখো এই যে একটু বেশি ঘিঞ্জি হয়ে গেল জায়গাটা, আমি অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা আলাদা স্ট্রাকচার, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা আলাদা স্ট্রাকচার। তো এই যে প্রথম স্ট্রাকচার যেখানে আমরা COOH যে স্ট্রাকচারটা ডিফাইন করেছিলাম, এই টোটাল পারমাণবিক যে ক্রমাঙ্ক তার যোগফল কত হচ্ছে, দেখো ও 8 8 8, ঠিক আছে, 8 8 8, টোটাল কত হচ্ছে 3 8 24, জাস্ট একটা নর্মাল যোগফল। অক্সিজেন অক্সিজেন 16 17, আর এই কার্বনের 6 3 18। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে 17 18 24, এতক্ষণ আমরা দেখলাম যে সমস্ত এলিমেন্টগুলোতেই একটা কমন ফ্যাক্টর কী ছিল, প্রত্যেকটাতেই কার্বন রয়েছে, কাইরাল কার্বনের সঙ্গে ডাইরেক্ট কার্বন যুক্ত রয়েছে। কিন্তু যেহেতু ডাইরেক্ট শুধু কার্বনই যুক্ত রয়েছে, তাই কার্বনের পরে এলিমেন্টগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হলো। তাহলে সেই র্যাঙ্কিং অনুযায়ী যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্কগুলো যোগফল দেখি, 18 17 24, এখানে যার সব থেকে বেশি সে কী পাবে, না ফার্স্ট র্যাঙ্ক পাবে। তাহলে ফার্স্ট র্যাঙ্কে পাচ্ছে স্বাভাবিকভাবেই COOH হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক পাচ্ছে। সেকেন্ড র্যাঙ্ক পাচ্ছে কে, না 18 C�BC সেকেন্ড র্যাঙ্ক পাচ্ছে, আর এ পাচ্ছে থার্ড র্যাঙ্ক। তার মানে এই নয় যে অন্য কোনো এই যে জায়গায় যদি বিআর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একে 1 নম্বর র্যাঙ্ক দেবো, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই পাল্টে যাবে। কারণ এইচ হচ্ছে এখানে সব থেকে কম পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, তাই এখানে আমরা লাস্ট রেখেছি। এই জায়গায় যদি কোনো হায়ার এলিমেন্ট থাকে তাহলে তাকে দিয়ে আমাদের র্যাঙ্কিং শুরু করে এইভাবে এগোতে হবে। তখন যদি এখানে বিআর থাকতো, সাপোজ এখানে বিআর থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হতো, যে লাস্ট এলিমেন্ট সেটা কী হতো, না CH হতো, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক সব থেকে এখন এখানে এক্ষেত্রে এখানে এরই কম আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখবো যে নোমেনক্লেচারটা কীরকম দাঁড়াচ্ছে, আর দাঁড়াচ্ছে না এস দাঁড়াচ্ছে না কী দাঁড়াচ্ছে। তো 4 নম্বর র্যাঙ্কিংয়ে কে রয়েছে, হাইড্রোজেন। এতক্ষণ একটা বেশ ভার্টিক্যাল পজিশনে একটা প্রবলেম এলো। তো আমরা সবার প্রথমে একটা ক্লকের ভার্টিক্যাল পজিশনে রয়েছে হচ্ছে গিয়ে হাইড্রোজেন। আর 1 2 3 1 2 3, এখানে এসে দেখতে পাচ্ছি 1 2 3। তো এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্বাভাবিকভাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3, কিন্তু যেহেতু এখানে হরাইজন্টাল পজিশনে রয়েছে, হরাইজন্টাল পজিশন থাকার জন্য আমাদের সেকেন্ড রুল যেটা আমরা নোট ডাউন করেছিলাম, সেকেন্ড রুল কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো সেকেন্ড রুল অ্যাপ্লাই হলে হিসেব মতো এটা দাঁড়াচ্ছে আর। তোমরা একবার নোট চেক করে নিতে পারো। তো এবারে আমরা কয়েকটা প্রবলেম নিয়ে একটু ফাস্ট এগোবো, ঠিক আছে। তা এরপরে আরেকটা ধরনের নতুন প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে 3D স্ট্রাকচার আমাদের এঁকে দিয়ে দিতে পারে। সেই 3D স্ট্রাকচারগুলোকে আমাদের 2Dতে কনভার্ট করে RS নোমেনক্লেচার করতে হবে। কিভাবে, না এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা আমাদের স্বাভাবিকভাবে হয়তো অনেকেরই চেনা লাগতেই পারে, কারণ এটা 11-এরই পড়া। এনানসিওম্যারের ক্ষেত্রেই আমাদের এটা দেখানো হয়েছিল। তো এটা আর কিছু না, ল্যাকটিক অ্যাসিডেরই স্ট্রাকচার। দেখতে পাচ্ছ COOH কাইরাল কার্বন, এখানে OH H CH3, কিন্তু এইভাবে আঁকা কেন? তো আমি দেখাচ্ছি যে আমরা পিরামিডের স্ট্রাকচার দেখেছি, সবাই পিরামিডের স্ট্রাকচার দেখেছি। আমি জাস্ট এখানে একটা রাফ স্কেচও করে দেখাচ্ছি একটা পিরামিড। তো এটা অনেকে বুঝতে নাও পারে, এটা আর কিছু না, আমাদের ক্লাস 11-এর যে স্ট্রাকচারগুলো আমরা পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে আমরা পেয়েছিলাম টেট্রাহাইড্রাল বলে এক ধরনের স্ট্রাকচার বা পিরামিড, সেটা স্বাভাবিকভাবে বললাম টেট্রাহাইড্রাল, সেই স্ট্রাকচারের অন্তর্গত। তো কীরকম দাঁড়াচ্ছে, তো তাহলে আমাদের এবার যে নতুন ধরনের প্রবলেমের ফেস আমরা করছি সেটা হচ্ছে 3D স্ট্রাকচার নিয়ে। তো 3D স্ট্রাকচার কী, না যে আমরা এতক্ষণ ধরে কাইরাল কার্বনের চারিদিকে বিভিন্ন কার্যকারী গ্রুপ এবং নানান ধরনের এলিমেন্টের উপস্থিতি দেখলাম। তো সেই এলিমেন্টগুলোর 3D স্ট্রাকচার আমাদের কোশ্চেন পেপারে দিতে থাকতে পারে। কীভাবে দেওয়া থাকবে, না আমরা এখানে নোটেতে দেখতে পাচ্ছি যে কীভাবে দেওয়া রয়েছে, ঠিক সেভাবে আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে চিন্তাভাবনা করে দেখব। তো প্র্যাকটিক্যালি যদি চিন্তাভাবনা করি, তাহলে সবার প্রথম একটা জিনিসই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে একটা কাইরাল কার্বন। সেই কাইরাল কার্বনের ওপর একটা নর্মাল গ্রুপ, আমরা যদি ল্যাকটিক অ্যাসিডকে নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা করি, COOH, ঠিক আছে, তারপর হচ্ছে H, তারপর হচ্ছে গিয়ে OH। আমি বলবো সমস্ত ধরনের স্ট্রাকচার এবং স্ট্রাকচারের সঙ্গে যে বন্ডগুলো রয়েছে, সেই বন্ডগুলো কিসের জন্য দেওয়া রয়েছে। তো আমরা যদি একটা স্ট্রাকচার চিন্তা করি, সেই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে
টেট্রাহাইড্রালে কী হয় না, আমরা সামনেটা দেখতে পাই, ডান পাশেটা দেখতে পাই, স্বাভাবিকভাবে পিছনেটা দেখতে পাই না, অর্থাৎ ডান দিক বাঁ দিক। আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, যে ত্রিভুজটা কীভাবে রয়েছে না, একটা ত্রিভুজের সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এইটা, আর তার পিছন দিকে কী রয়েছে না, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, এই যে জায়গাটা বা এই যে পয়েন্টটা, শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটা আমাদের চোখের দৃষ্টিক্ষেত্রের বাইরে রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই তো। তা এটা যদি এবার একটা পিরামিড হয়, তো এখান থেকে এইরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, তো আমাদের এই সামনে শুধু একটা অংশই কিন্তু চোখে পড়বে। পিরামিড এই মুহূর্তে তো আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি দেখাতে পারছি না, কিন্তু স্ট্রাকচারটা অনেকটা এরকমই হবে। তা আমরা যদি এটাকে চিন্তা ভাবনা করি যে না, এটাই হচ্ছে কি আমাদের পিরামিড, এই যে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, টপ শীর্ষবিন্দু, আর এইটা হচ্ছে গিয়ে এইচ। এই যে এই বন্ডটা দেখছি, এই বন্ডটা যেটা পুরো সম্পূর্ণরূপে কালো করা রয়েছে বা হিজিবিজি করা রয়েছে, এইটার মানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে সামনের একটা বিন্দু, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মাল বিন্দু যেটা আমাদের দৃষ্টিক্ষেত্রের মধ্যে রয়েছে, আর এইটা যেটা ফাঁকা একটা বন্ড রয়েছে যেখানে থাকবে ও এইচ, সেটা কোথায় রয়েছে না পিছনে রয়েছে। স্বাভাবিকভাবে যদি আমরা এটাকে পয়েন্ট করি পিছনে, আর এটাকে সামনে, এই ধরনেরই প্রবলেম আসবে, যেটা আমাদের এনসিইআরটি বইয়েতেও আমরা এই ধরনের প্রবলেম দেখেছি। এনসিইআরটি বইতে অবশ্য এইরকম ফাঁকা দেয় না, ওদের বইতে এরকম ছোট এরকম 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 করতে করতে একটা বন্ড সৃষ্টি করে, আমি এক্ষুনি দেখাচ্ছি বইয়েতে। এই যে এটা হচ্ছে বন্ড, আমরা দেখতে পাচ্ছি এক্স হ্যালোজেন, এখানে কার্বন রয়েছে, কার্বনের সঙ্গে এই যে এই একটা বন্ড রয়েছে যেটা ডার্ক সম্পূর্ণ, এটা মানে দাঁড়াচ্ছে যে কার্বনটার যে ভিউটা সেটা আমরা সামনে থেকে পাবো। আর এই যে এখানে খুব হালকাভাবে একটা বন্ড তৈরি করা হয়েছে কতগুলো লাইন দিয়ে, সেই লাইন দিয়ে যেটা আমাদের বোঝাতে আছে সেটা হচ্ছে গিয়ে এটা পিছনে রয়েছে, অর্থাৎ দৃষ্টিক্ষেত্রের বাইরে রয়েছে। এবং তাহলে দৃষ্টিক্ষেত্রের মধ্যে কোনটা রয়েছে, একটা নর্মাল বন্ড আর একটা ডার্ক বন্ড। তো ঠিক এইভাবেই আমরা ল্যাকটিক অ্যাসিড যে স্ট্রাকচার, সেটাকে টেট্রাহাইড্রাল যে স্ট্রাকচার, সেটাকে আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে এইচটা সামনে, ও এইচটা পিছনে, সিএইচ আর COOH নর্মালভাবে রয়েছে। তা এক্ষেত্রে আমাদের যে 3D স্ট্রাকচার, সেই 3D স্ট্রাকচারটাকে 2Dতে নিয়ে যেতে হবে। কীভাবে 2Dতে নিয়ে যাব না, এর পিছনে সিম্পল একটা ফর্মুলা, যেটা আমরা ক্লাস 11-এ শিখেছি। ফর্মুলা বলতে একটা মানে মেথড, ফর্মুলা বলতে কোনো ইকুয়েশন না, জাস্ট একটা মেথডটা কী রকম না, আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে নর্মাল বন্ড কোনটা রয়েছে, নর্মাল বন্ড কোন দুটো রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি কাইরাল কার্বন, যদি আমরা একটা প্লাস সাইন আঁকি, 2D মানে তো আমাদের প্লাস সাইনেই নিয়ে যেতে হবে, প্লাস সাইনের নর্মাল কোন দুটো রয়েছে, দেখো COOH আর CH3 নর্মাল রয়েছে। আমরা সবার প্রথমে এগুলোকে একে অপরের বিপরীতে কোনো রকম ঝামেলা ছাড়াই বসিয়ে দেবো, ঠিক আছে, কোনো রকম ঝামেলা ছাড়াই বসিয়ে দেবো। এবার আমাদের 3D স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখতে হবে যে COOH তো শীর্ষবিন্দু এর ওপরে রয়েছে, নিচের যে তিনটে এলিমেন্ট একসঙ্গে রয়েছে, তিনটে এলিমেন্টের মধ্যে নর্মাল বন্ড কোনটার সঙ্গে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে CH3 আছে। আমরা ডান হাত চিনি আর বাঁ হাত চিনি, তাই তো, ডান হাত বাঁ হাত। তা আমরা ডান দিক আর বাঁ দিককে দেখবো যে কোন দিকে এই নর্মাল একটা বন্ড, যেটা নিচে তিনটে এলিমেন্টের সঙ্গে এলিমেন্টের মধ্যে মিশে রয়েছে, তাদের মধ্যে কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে না বাঁ দিকে রয়েছে। আমরা খুব স্বভাবত এখানে CH3 যেটা নর্মাল বন্ড রয়েছে কার্বন কার্বনের সঙ্গে, সেটা কোন দিকে রয়েছে না ডান দিকে রয়েছে। আর এর পিছনে একটাই কারণ, এটাকে ডান দিকে ধরার মানে এটাকে ডান দিকে দেখছি, সেটা ধরার কারণ হচ্ছে যে আমাদের সামনে যে এলিমেন্ট রয়েছে এইচ, সেই এইচটাও ডান দিকে চলে যাবে কোথায় না 2D স্ট্রাকচারে। হয়তো আমার বোঝাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই যারা 11টা একটুখানি দেখেছে তারা হয়তো খুব সহজেই বুঝে যাবে। এটা তো বলতে না, একটু জ্ঞান দেওয়া টাইপের হয়ে গেল। তো এটাই দাঁড়াচ্ছে যে ফর্মুলা মেথডটা, সেটা কি না, নর্মাল বন্ড, এই তিনটের মধ্যে যে নর্মাল বন্ড সেটা ডান দিকে আছে না বাঁ দিকে আছে সেটা দেখতে হবে। যদি ডান দিকে থাকে তাহলে যে সামনের এলিমেন্ট সে ডান দিকে চলে যাবে 2D স্ট্রাকচারে, আর যেটা পিছনের এলিমেন্ট সেটা বাঁ দিকে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের 3Dকে 2Dতে কনভার্ট করা যায়, ঠিক আছে। আর খুব স্বভাবত যদি OH-টা সামনে থাকতো আর এইচটা পিছনে থাকতো, তাহলে সেই একই জিনিস দাঁড়াতো, OH-টা ডান দিকে চলে যেত আর এইচটা বাঁ দিকে চলে আসতো। কিন্তু এবার যদি CH3 যে পজিশনটা সেটা বাঁ দিকে চলে যায়, এই ধরনের প্রবলেম আর আমরা অবশ্যই আসবো। এটা আর কিছু না, এটা হচ্ছে RS নোমেনক্লেচারেরই অংশ, ঠিক আছে। তো 3D থেকে 2Dতে আনার আমরা কৌশল দেখলাম। এবার এই ধরনের প্রবলেম কীভাবে আসতে পারে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, দিয়ে ভিডিওটা শেষ করবো। অলরেডি খুব লম্বা ভিডিও তৈরি হয়ে, যেহেতু আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, তাই টিচারও নই। অলরেডি এটা 2 ঘন্টার একটা কনসেপ্ট, যেখানে ব্যাচে বসে করা মানে এটা ভীষণ কেওসের ব্যাপার। তো আমি জাস্ট এখানে একটা খসড়া ধারণা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে আমরা ডার্ক করে দিলাম OH-কে, CH3-কে আমরা এখানে রাখলাম, যে কোনো এলিমেন্ট আসতে পারে এখানে, তার মানে এই নয় যে CH3 আমরা আগের
কোশ্চেনে দেখলাম যে বা আগের মেথডে দেখলাম যে CH3টা নর্মাল বন্ডে যেতে হবে, তাহলে সব কোশ্চেন CH3 নর্মালে থাকবে, তার কোনো মানে নেই। H থাকতে পারে, COOH কখনো নামতেই পারে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেখানে কার্বন কার্বনের চারিদিকে COOH মাথায় রয়েছে, OH CH3 আর শুধু H, ঠিক আছে। তাহলে এদের মধ্যে নর্মাল বন্ড কোনটা রয়েছে, তাহলে আমরা এটাকে 2D তে কনভার্ট করবো, দিয়ে RS নোমেনক্লেচার করবো। 2D তে কনভার্ট করার জন্য আমরা প্রথমে কী জানি, যে একটা প্লাস সাইন টানতে হবে, যেখানে কার্বন কার্বন মাঝখানে থাকবে। COOH আর H আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল বন্ড রয়েছে। তাই ঝটাপট আমরা এগুলোকে কী করব না, সবার প্রথমে হচ্ছে গিয়ে ওপর নিচে লাগিয়ে দিলাম। এরপরে আমাদের পড়ে রইল কি CH3 আর OH। আমরা দেখতে পাচ্ছি OHটা এখানে সামনে রয়েছে হিসেব মতো, আর Hটা যেটা নর্মাল বন্ড, নিচের তিনটের মধ্যে যেটা নর্মাল বন্ড, সেটা কোন দিকে আছে না, বাঁ দিকে রয়েছে। তাহলে বাঁ দিকে থাকার জন্য যে সামনের এলিমেন্ট, সে কোন দিকে চলে যাবে, বাঁ দিকে চলে যাবে, OH। আর যে ডান দিকের এলিমেন্ট, সে কোথায় চলে যাবে, ডান দিকে চলে যাবে। খুব স্বভাবতই এইটা দাঁড়াচ্ছে আমাদের মেন 2D স্ট্রাকচার। এবার আমরা এটার RS নোমেনক্লেচার করে দেখব যে কি দাঁড়াচ্ছে। তাহলে আবার আমাদের পুরোনো মেথডে ফিরে যেতে হবে, যেখানে আমাদের র্যাঙ্কিং করতে হবে কী অনুযায়ী, না পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী। তাহলে আমরা এটা ল্যাকটিক অ্যাসিডের পারমাণবিক ক্রমাঙ্ক এরই মধ্যে বহুবার করা হয়ে গেল আমাদের। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3 আর এটা 4। তাহলে আবার আমাদের কাজ কি, একটা ঘড়ি আঁকা, 4 নম্বর এলিমেন্টকে বাদ দিয়ে দেওয়া, মানে বাদ দিয়ে দেওয়া বলতে স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমাদের জাস্ট এখানে দেখালে চলবে না। 1, 2, 3। এটা কি দাঁড়াচ্ছে, ক্লকওয়াইজ। আবার এইচটা কোথায় রয়েছে, ভার্টিক্যাল পজিশন রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এটা কি দাঁড়াচ্ছে, আর। তার মানে একটা নতুন কোশ্চেন যদি আমরা দেখি, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু নোটেরই অন্তর্গত। আমি জাস্ট অন্য কিছু না, আমি নতুনভাবে কোনো কিছু বানাইনি, কারণ এই মুহূর্তে নতুন কিছু বানাতে বসলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। ওইচ আমি এই মুহূর্তে কাইরাল কার্বনটা রাখলাম না, ঠিক আছে, NH2, এটা একটা CH3HOH। তাহলে এটাকে আমরা এবার 2D তে স্ট্রাকচার করবো। তোমরা ভিডিওটা পজ করে নিজেদের মতো করে ট্রাই করতে পারো, আবার নিজেদের মতো করে নতুন এলিমেন্ট বানাতে পারো, হাতের সময় নিয়ে অবশ্যই। ঠান্ডাভাবে আমি তাড়াহুড়ো এই কারণেই করছি, কারণ ভিডিওটা অলরেডি সত্যি করে অনেক বেশি লম্বা হয়ে গেছে। NH2 CH3। দেখো আমরা কিন্তু কার্বনটাকে আগে দিলাম, কারণ কি কার্বনের সঙ্গে কিন্তু এখানে ডাইরেক্ট বন্ডটা থাকবে, এইচগুলোর সঙ্গে কিন্তু কাইরাল কার্বনের বন্ড কখনোই থাকতে পারে না, কারণ 3টে এইচ আছে, কার্বনের হাতই তো 4টে, তাই না। আর OH। তাহলে এবার র্যাঙ্কিং করব। অক্সিজেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। হাইড্রোজেনকে তো চোখ বুঝে আমরা 4 নম্বর র্যাঙ্কিং দিয়ে দেবো, অক্সিজেনকে দিলাম 1 নম্বর। আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কার্বনের থেকে বেশি, তাই একে আমরা দিলাম 2 নম্বর, একে দিলাম 3 নম্বর। আর পজিশনগুলো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, কারণ এখানে দেখো নর্মাল বন্ডে কী রয়েছে, OH আর NH2, তাই OH আর NH2কে ওপর নিচে দিয়ে দিলাম। OH বাঁ দিকে রয়েছে, তাই CH3 বাঁ দিকে গেল, আর Hটা ডান দিকে চলে গেল। তাহলে এবার আমরা এর যদি RS নোমেনক্লেচার করি, RS নোমেনক্লেচার করলে দেখো 4 নম্বর, সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক কোথায় রয়েছে না, হরাইজন্টালে রয়েছে। হরাইজন্টালে থাকলে 1, 2, 3 অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, আর হরাইজন্টালে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আর কিছুই না, আর। তো এই ছিল দুটো প্রবলেম যেটা আমাদের নোটে রয়েছে। আমি সামান্য নোটটাকে দেখিয়ে দিই যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি সামান্য ডিক্রিজমেন্ট রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। থ্যাংক ইউ।